গত প্রায় কয়েক বছর ধরে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র কোথাও টাফ হয়েছিল, কোথাও কমপ্লিকেটেড হয়েছিল। পরীক্ষার্থীরা সাধারণভাবে সমস্যার সম্মুখীনও হয়েছিল। এমনকি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সমালোচনাও হয়েছিল। 2024-এর মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র যে টাফ হবে না, কমপ্লিকেটেড হবে না, সেটা কিন্তু বলা যায় না। হয়তো 2024-এরও মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র টাফ হবে, কমপ্লিকেটেড হবে। তাই তোমরা আপাত মস্তক যদি ঠিকঠাকভাবে পড়ে যাও, তাহলে কিন্তু যতই টাফ হোক না কেন তোমরা ম্যানেজ করতে পারবে, ভালো নাম্বার ক্যারি করতে পারবে। টাফ অ্যাকচুয়ালি প্রশ্নপত্র ঘুরিয়ে যখন আসে তখন আমাদের কাছে টাফ বলে মনে হয়, কমপ্লিকেটেড বলে মনে হয়। তাই তোমরা এমনভাবে প্র্যাকটিস করবে যে প্রশ্ন যদি ঘুরিয়েও আসে তাতে যেন তোমরা উত্তর দিতে সক্ষম হও, অর্থাৎ তোমরা পুরো ডিটেলসে গিয়ে অধ্যবসায় করবে, তাহলে আর সমস্যা হবে বলে আমার মনে হয় না। আজকের এই ভিডিওতে বেশ কতকগুলো 2 নম্বরের, 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা সারা বছর ঠিকঠাকভাবে পড়োনি বা যাদের এখনও পর্যন্ত প্রিপারেশান কমপ্লিট হয়নি, তারা অন্তত আমি যেগুলো দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই করে দেখে যাও। আমি নিশ্চিত এগুলো দেখে গেলে তোমরা কমন পাবে। আর যারা অলরেডি খুব সুন্দর প্র্যাকটিস করেছো বা করছো, তারাও দেখে নাও যে তোমাদের এগুলো প্র্যাকটিস করা আছে কিনা। দেখো, এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপার এবং যে সরকারি টেস্ট পেপার, এই 4টে টেস্ট পেপারে যে প্রশ্নগুলো 2 নম্বরের হোক, 4 নম্বরের হোক এবং 8 নম্বরের হোক, যে প্রশ্নগুলো একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে এসছে, সেগুলোকে এক জায়গায় বাছাই করে একেবারেই শেষ মুহূর্তে এসে তোমাদের জন্য তুলে ধরা হচ্ছে। তাই তোমরা অবশ্যই করে কিন্তু এগুলো প্র্যাকটিস করে যেও। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, ভিডিওর মূল অংশে চলে যাব। যাওয়ার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ফার্স্ট আমি 2 নম্বরের বলবো ইম্পর্টেন্ট, তারপরে 4 নম্বরের বলবো, তারপরে 8 নম্বরের বলবো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে প্রশ্ন কমপ্লিকেটেড হয় আবার এই অর্থেও যে চেনা ছক, যে ছন্দ, সেই ছন্দ ভেঙেও কিন্তু প্রশ্ন হয়, প্রশ্ন হয়েছিল গত বেশ কয়েক বছর ধরে। যেগুলো 4-এ আসার কথা সেগুলো এসছে 8-এ, যেগুলো 8-এ আসার কথা সেগুলো এসছে 4-এ, আবার যেগুলো 2 নম্বরে আসার কথা সেগুলো 4-এ এসছে। তাই তোমরা যতটা পারবে গভীরভাবে অধ্যবসায় করবে, যতটা পারবে একটু বড় করে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে 4-এ আসুক আর 2-এ আসুক আর 8-এ আসুক না কেন তোমরা ম্যানেজ করতে পারবে। ব্যাপারটা বোঝা গেল? তো চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ফার্স্ট 2 নম্বরেরগুলো দেখো। 2 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন, ইলবার্ট বিল বিতর্ক কী, নতুন সামাজিক ইতিহাস কী, মেকলে মিনিট কী, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, রশিদ আলী দিবস কেন পালিত হয়, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের ভূমিকা লেখো, নেহেরু লিয়াকত চুক্তি কী, মাদারিপাশি স্মরণীয় কেন, পরিবেশ ইতিহাসের গুরুত্ব কী, পত্তি শ্রী রামালু স্মরণীয় কেন, তারপরে উডেড ডেসপ্যাচ কী, খুদকাঠি প্রথা কী, জনশিক্ষা কমিটি কেন গঠিত হয়, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, খুব ইম্পর্টেন্ট, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো, তারপরে শ্রীরামপুত্রই কারা, নিম্নবর্গের ইতিহাস চর্চা কী, অ্যানাল স্কুল বলতে কী বোঝো, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়, ফোর্ট উইলিয়াম কলেজ কে কেন প্রতিষ্ঠা করেন, বসু বিজ্ঞান মন্দির কে কেন প্রতিষ্ঠা করেন, ইংরেজ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয় কেন, নব্যবঙ্গ কি, ফরওয়ার্ড ব্লক দল কে কবে গঠন করেন, চৌরি চৌরা ঘটনা কি, মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কী, জনশিক্ষা কমিটি কেন গঠিত হয়, মহাফেজখানা কাকে বলে, অরণ্য আইন কি, ডেভিড হেয়ার কে ছিলেন, 1813 সালের সনদ আইনের গুরুত্ব লেখো, দুদু মিয়া বিখ্যাত কেন, 3 আইন কি, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখো, বাবা রামচন্দ্র কে ছিলেন, কাকে কেন লৌহ মানব বলা হয়, জ্যোতিরাও ফুলে স্মরণীয় কেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, চার্লস উইলকিন্স কে ছিলেন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন,
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উইলিয়াম কেরি স্মরণীয় কেন? ভাইকম সত্যাগ্রহ কি? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কারণ কি? AITUC প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? লাইনোটাইপের গুরুত্ব লেখো। 4 নম্বরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল, খুব ইম্পর্টেন্ট, বহু টেস্ট পেপারে বহু পেজে রয়েছে। 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণ, হায়দ্রাবাদ এবং জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্ক। টিকা হিসাবে তোমরা পড়বে বসু বিজ্ঞান মন্দির, এটা ঘুরিয়ে আসতে পারে যে 19 শতকের বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, এটা 8এও আসতে পারে, তাই তোমরা একটু গভীরভাবে পড়বে এটা। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। তারপর নারী শিক্ষা সংস্কার এবং সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা যে শুধু 4-এ আসবে তা নয়, এটা 8-এর জন্যই ইম্পর্টেন্ট, তাই তোমরা একটু বড় করে অধ্যবসায় করবে। নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এটাও 8-এ আসতে পারে। তারপরে দেখো একা আন্দোলন সম্পর্কে লেখো। তারপরে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কী ছিল, বা এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি না, এটা তোমরা বড় করে প্র্যাকটিস করবে, অর্থাৎ 8-এর জন্য তোমরা তৈরি করে রাখবে, 8-এ আসলেও এটা আসতে পারে। তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী ও শ্রমিক শ্রেণীদের অবদান আলোচনা করো, এটাও 8-এ আসতে পারে। উডের নির্দেশনামা বা উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট। প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো। তারপর ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা ও গুরুত্ব আলোচনা করো। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, বিবেকানন্দের নব্য বেদান্তবাদ সম্পর্কে আলোচনা করো। তারপরে বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির ভূমিকা আলোচনা করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ লেখো। টিকা হিসাবে তোমরা জীবন স্মৃতি এবং গোড়া উপন্যাসটা অবশ্যই করে দেখে যাবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে কিভাবে 19 শতকের বাংলার সমাজচিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় তা লেখো। চুয়ার বিদ্রোহ, তারপর আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে দেশভাগ সম্পর্কে কী জানা যায় তা লেখো। তারপরে ভারত ছাড়ো আন্দোলনে নারী ও শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। বিজ্ঞান চর্চায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখো। নীলদর্পণ নাটকের সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বরের জন্য, এবং যেগুলো 8 নম্বরের জন্য বললাম সেগুলো তোমরা বড় করে অবশ্যই করে দেখে যাবে, তাহলে 8 এবং 4 দুটো কভার হয়ে যাবে। এবারে আলোচনা করা যাক 8 নম্বরের অর্থাৎ বড় প্রশ্নের সাজেশান নিয়ে। দেখো আমি তোমাদেরকে 4-এ দিয়েছি যে সমাজ সংস্কারে এবং নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দেখো এটা 4-এ ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি, বাট 8-এ আসারও কিন্তু সম্ভাবনা আছে। আমি বেতুন সাহেব দিয়েছি, শিক্ষা সংস্কারে বেতুন সাহেবের ভূমিকা আমি 4-এ দিয়েছি, এটাও 8-এ আসার সম্ভাবনা আছে। আমি 1857 সালের মহাবিদ্রোহকে যা প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় কেন, এটা 4-এ দিয়েছি, বাট এটা 8-এ আসলেও আসতে পারে। তাই কিছু কিছু 4-এর প্রশ্নগুলো খুব গভীরভাবে অধ্যবসায় করবে, যাতে করে 8 আসলে তোমার সমস্যা না হয়। তারপরে দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী এবং শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, টেস্ট পেপারের একাধিক পেজে রয়েছে। তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহ তোমাদেরকে দিয়েছি 4-এ, তোমরা সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে ডিটেলসে পড়বে, যাতে করে 8-এ আসলে তোমাদের সমস্যা না হয়। বিদ্যাসাগর দিয়েছি, বেতুন সাহেব দিয়েছি, 1857 সালের মহাবিদ্রোহে যে ঐতিহাসিকদের যে মতামত ওটা তোমরা খুব ভালোভাবে করে রাখবে। তারপর সর্বধর্ম সমন্বয়ে শ্রী রামকৃষ্ণের যে ভূমিকা সেটা 4-এ দিয়েছি, সেটাও 8-এ আসতে পারে। নববঙ্গ আন্দোলন সম্বন্ধে তোমরা ডিটেলসে পড়বে, এটা 4-এ দিয়েছি, এটাও 8-এ আসতে পারে। তাই 4-এর যেগুলো আমি দিয়েছি তার মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো বললাম আমি, সেগুলো তোমরা ডিটেলসে পড়বে, সেগুলো 8-এ আসতে পারে। আমি আশা করছি তোমরা কমন পাবে যদি এগুলো করে যাও, এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। এই আশা নিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। অবশ্যই করে তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমাদের পরীক্ষা কেমন হলো
কমেন্টস করে জানিও, আমি অপেক্ষায় থাকব। সকলে ভালো থেকো, শরীরের দিকে নজর রেখো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।